ওকে আমি কিডনি ডোনেট করার পর থেকে আমি পরকীয়ায় আসক্ত হয়েছি। আর যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমার বয়সটা মাত্র 16 কি 17 বছর। তো মানে আমার সুখের দিকটা কিন্তু আমি চিন্তা করিনি। ও তো কিছু করতে পারতো না। ও তো এই 10-11টা বছর দুটো কিডনি ছাড়াও সম্পূর্ণরূপে অচল ছিল। ওই সময় যে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনের ভিতরে কিভাবে আসলো আমি জানি না। তখন তো আমার বয়স ছিল, আমি তখন চলে যেতে পারতাম। হয়েছিল আমার একটা ছেলে, বাচ্চা হয়েছিল, তারপরেও তো আমি পারতাম যে আমি ওই সময় কেন যাইনি, এখন কেন পরকীয়ায় জড়ালাম। সে তারেকের বন্ধুর কাজিন। সে ওখান থেকে যখন বাংলাদেশে আসলো তখন আমার বাসায় একদিন ফলটল নিয়ে দেখতে এসেছিল। তো একদিনই হ্যাঁ ওই একদিনই এসেছিল, তখন আর কি বসে কথাবার্তা বললো। মানে জিনিস আজকে আসলে অত্যন্ত দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমার স্বামী মোহাম্মদ তারেক এটার উল্টো একটা প্রচারণা করে। তার মধ্যে কয়েকটা কথা সে বলেছে। আজকে এগুলো দেখার পরে আমি আসলে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম বাসায়। অনেকেই আমাকে নক দিয়েছে, ফোন দিয়েছে, আমি কথা বলতে পারিনি অসুস্থতার কারণে। আমি এখনও অসুস্থ, তারপর আমি বাধ্য হয়েছি যে এই কথাগুলোর যদি আমি সত্যতা প্রমাণ আপনাদেরকে না দিই তাহলে হয়তো ওর কথাগুলোই সত্য হয়ে রয়ে যাবে, কিন্তু ওর কথাগুলো তো সত্য না। ও যেগুলো বলেছে এগুলোর কোনো প্রমাণ ওর কাছে নাই, কারণ এগুলো সব মিথ্যে, বানোয়াট। এই যে আমি কোটি টাকা হাতিয়ে নিয়েছি, তারপরে আরও কত ধরনের উদ্ভট কথা, বানোয়াট কথা, মিথ্যে, কাল্পনিক, মন গড়া বক্তব্য, অডিও ভিডিও কিছু অনলাইন পোর্টালে ও কয়েকটি গণমাধ্যমে একতরফাভাবে প্রচার করছে। ও আমার আর আমার পরিবারের সবার ভাবমূর্তি মানে ভীষণভাবে বিনষ্ট করছে। এটা একটা ষড়যন্ত্র আমি মনে করি। প্রকৃত ঘটনাটা এবং তারেকের যে সম্প্রতি নিজের মুখের যে ভাষ্য, নিজের যে স্বীকারোক্তি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো ওর প্রথম যেই অভিযোগটা আমার উপরে, যে ওকে আমি কিডনি ডোনেট করার পর থেকে আমি পরকীয়ায় আসক্ত হয়েছি, এটাই আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে। তারেকের তো আমার বিয়ের তো 2006-এ আমার বিয়েটা হয়েছিল। তারপর 2 বছর পর মানে 2008 সালে ওর কিডনির প্রবলেমটা ধরা পড়ে। তো তখন যখন ধরা পড়ে আমি তো 10 বছর ওকে মেডিসিনের উপরে ট্রিটমেন্ট করিয়েছি ইন্ডিয়ায় নিয়ে গিয়ে। আর যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমার বয়সটা মাত্র 16 কি 17 বছর। তো 2 বছর পরেই যখন ওর প্রবলেমটা ধরা পড়ে, এই 10টা বছর আমি যে ওকে ট্রিটমেন্টটা করিয়েছিলাম, আমি কিন্তু কোনো দিক চিন্তা করিনি। কোনো দিক চিন্তা না করেই মানে আমার সুখের দিকটা কিন্তু আমি চিন্তা করিনি। আমি শুধু চিন্তাটা ছিল আমার হাজব্যান্ডকে আমি কীভাবে সুস্থ করে তুলবো, কীভাবে সুস্থ হবে। তো ওর জন্য এই যে 11টা বছর 10টা বছর 11টা বছর যে আমি ভারতে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্টটা করিয়েছি, ও তো কিছু করতে পারতো না। ও তো এই 10-11টা বছর মানে ওর অসুখটা ধরা পড়ার পর থেকেই কিন্তু সম্পূর্ণরূপে বেকার। দুটো কিডনি ছাড়াও সম্পূর্ণরূপে অচল ছিল, সারাদিনই বাসায় থাকতো। তাহলে তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম, ওর ওই কঠিন মুহূর্তে ওকে ফেলে রেখে তো আমি চলে যেতে পারতাম। আমি কিন্তু সেটা করিনি। আমি কিন্তু শক্ত করে ওর হাতটা ধরেছি আর ওকে আমি সাহস দিয়েছি যে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। মানে ওই সময় যে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনের ভিতরে কিভাবে আসলো আমি জানি না, হয়তো আল্লাহই আমাকে এই সাহস দিয়ে দিয়েছিল। আমি ওকে এইসব বলে ওকে আমি সাহস দিতাম। তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম বা আমি উল্টো পাল্টা কিছু চিন্তা করতাম তাহলে তো আমি তখন তো আমার বয়স ছিল, আমি তখন চলে যেতে পারতাম কোনো দিকে, বা আমার যেখানে মন চাইতো ওকে ফেলে রেখে। হয়েছিল আমার একটা ছেলে, বাচ্চা হয়েছিল, তারপরেও তো আমি পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। তো ওর দিকটা দেখলাম, ওর হাতটা ধরে ওকে আমি ট্রিটমেন্ট করালাম কেন, আমি তখন কেন গেলাম না। আমার না এই প্রশ্নটা আপনার কাছে রইল, আপনারা একটু উত্তরটা দেবেন। যেহেতু আপনারা মানে কিছু আমি বলতে বাধ্য হচ্ছি, সরি, কিছু হলুদ সাংবাদিক যখন ওর বক্তব্যগুলো নিচ্ছিলেন তখন কিন্তু আপনারা কেউ ওকে প্রশ্ন করেননি যে আমি ওই সময় কেন যাইনি, এখন কেন পরকীয়ায় জড়ালাম। তো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। তো ও যে এই ধরনের কথাগুলো নিজেকে মানে সাধু সাজানোর জন্য যে ও বলছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ ওর কথাবার্তা এক এক জায়গায় এক এক রকম 2 রকমের কথা বলেছে এবং কোনো প্রমাণাদি নাই। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ও যে পরকীয়া করে। বলেছে যে রিজবিতে চাকরি করে, কি যেন একটা নাম বললো, রাজীব নাকি, এইটা
এই নাম বলেনি, রিজবি নামটা লেখা রিজবি দিয়েছে। নামের সাথে আর কি সম্পর্ক আছে? না, নামে কাউকে চেনো? রিজবি নামে কাউকে চিনি না। কেন কামরুল স্যারের ওখানে তো আপুই বলে আমার হাজবেন্ডের প্রতি মাসের চেকআপটা একদম ফ্রিতে করে দিয়েছে। ও প্রতি মাসেই চেকআপ করায় ফ্রিতে, হ্যাঁ, জাস্ট 500 টাকা একটা ভিজিট কাটে আর ফ্রিতেও চেকআপ করে। মেডিসিন তো ওর ইন্ডিয়ানটাই খাচ্ছিল। এই জেলে যাবার পর থেকে কি করেছে আমি জানি না, তারপর থেকে তার আমার সাথে না। একজন লোক একদিন বাসায় যদি একজন মহিলাকে দেখতে আসে বা তাকে দেখতে আসে, না না, ওইটা আমার ওই রকম ও যেই রকম অভিযোগ দিয়েছে ওই কারণে না। এটা হচ্ছে আমাদের ট্রান্সপ্লান্টের বোধ হয় মাসখানেক আগে উনি বাংলাদেশে এসেছিল, তখন আর কি দেখতে এসে মানে আমাদের কথাটা শুনেছিল যে আমাদের ট্রান্সপ্লান্ট হবে না। আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমার হাজবেন্ডকেই ফোন দিত, আমার হাজবেন্ডকে উনি ফোন দিত, দিয়ে কথা বলতো টুকটাক। তখন আর কি ওইভাবেই আর কি এসেছিল। ওই যে মতির ভাইয়ের কথা বলছি, মতির ভাই, ডাক্তারের ভাইয়ের কথা। সে তারেকের কি হয়? সে তারেকের বন্ধুর কাজিন হয়, হ্যাঁ। তো সেই কাজিনের থেকে মানে তারেকের যে বন্ধু, তার কাছ থেকে উনি শুনেছিল আমাদের ট্রান্সপ্লান্ট হবে, আমি ডোনেট করবো, এরকম এরকম বিষয়টা জেনেছিল। জেনে সে ওখান থেকে যখন বাংলাদেশে আসলো তখন আমার বাসায় একদিন ফলটল নিয়ে দেখতে এসেছিল। তো একদিনই, ওই একদিন, হ্যাঁ ওই একদিনই এসেছিল। তখন আর কি বসে কথাবার্তা বললো, মানে জিনিসটা আমাদেরকে খুব ই করলো। কমপক্ষে এই প্রথম রিপোর্টগুলো হওয়ার পরে 10 জন, আমি নাম বলবো না, 10 জন অ্যাডভোকেট ফোন করে কিন্তু বলছে যে আপনারই আমি ফ্রিতে করব, টেস্টটা আমাকে দেন। এখন যখন দিবে না তখন বলবে তার সাথেও পরকীয়া হয়ে গেছে। 5 জন ডাক্তার ফ্রিতে তার ট্রিটমেন্ট করাতে চাচ্ছে। তারপরে টেস্টগুলো আমার এখানে করেন। সিকেডি কামরুল ইসলাম স্যার নিজে ফোন করেছে। প্রথমটা হচ্ছে আমার যে আমার হাজবেন্ড যে প্রথম অভিযোগটা করেছিল যে আমি পরকীয়ায় আসক্ত, ও পরকীয়ায় আসক্ত না, আমি আসক্ত। এটার ব্যাপারটা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাচ্ছি।